নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় শেখ হাসিনাকে নিয়ে তাগাদা বাংলাদেশের, কি বলল ভারত, সেই সঙ্গে আরও একটি প্রসঙ্গ, সার্বভৌমত্ব অবমাননার অভিযোগ তোলার পরই ভারতের কাছে ডিজেল এবং কাঁচা লঙ্কা চাইল বাংলাদেশ। ভারতের হাইকমিশনার, বাংলাদেশে কর্তব্যরত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকার পূর্ব নির্ধারিত ছিল এবং এই সাক্ষাৎকারের প্রস্তুতি হিসেবে রবিবার দিন ওয়ালে আমরা একটি এক্সক্লুসিভ খবর করেছিলাম যে ঢাকায় বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী সেই বৈঠক। সেই বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল যে সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে এবং ভারত কি বলতে চায় সেটাও খলিলুর রহমানকে ভারতের হাইকমিশনার জানিয়ে দিয়েছিলেন। বাংলাদেশ কি বলতে চায় সেটা জেনেই ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার বৈঠকে বসেছিলেন। এই বৈঠকের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক নানান বিষয় নিয়ে কথা হয়েছে এবং বৈঠকের শেষে দীনেশ ত্রিবেদী তিনি বলেছেন তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক প্রশংসা করেছেন যে তিনি একজন জনদরদি নেতা এবং বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও একজন জনদরদি মানুষ, তারেক রহমানও একজন জনদরদি মানুষ। এই সৌজন্যের আবহের মধ্যে বৈঠকটি শেষ হওয়ার কিছু সময় পরে বাংলাদেশ সরকারের তরফে প্রথমে প্রধানমন্ত্রীর একজন উপপ্রেস সচিব তিনি জানান যে ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর কিছু সময় পরে বিদেশমন্ত্রী খলিলুর রহমান তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সরকারের তরফে ওই বৈঠকে অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে ভারতের হাইকমিশনারকে বলা হয়েছে, ভারতের হাইকমিশনারের মারফত ভারত সরকারকে তাগাদা দেওয়া হয়েছে যে দ্রুত শেখ হাসিনাকে ফেরানো হোক, অর্থাৎ প্রত্যর্পণ করা হোক। এই যে বৈঠক, এই বৈঠকে ভারতের অবস্থানটি কি প্রত্যর্পণের বিষয়ে সেটি কিন্তু গতকালই খলিলুর রহমানকে ভারতের হাইকমিশনার স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশ যাই বলুক না কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ অর্থাৎ একজন আসামি সাব্যস্ত করে বা আসামি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত বা ভাবনা ভারত সরকারের নেই। ভারত সরকার বরং শেখ হাসিনার সিদ্ধান্তকে অনেক বেশি মান্যতা দেয়, গ্রাহ্য করে। সেটি হচ্ছে স্বয়ং শেখ হাসিনা বলেছেন যে তিনি দেশে ফিরে যেতে চান এবং ভারত সরকার 3টে জিনিস বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশা করে। একটি হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তকে বাংলাদেশ সরকার গ্রহণ করুক এবং সেই মতো তাকে ট্রাভেল পাস দিক, অর্থাৎ তিনি যাতে ফিরতে পারেন এবং তাকে আদালতে ন্যায় বিচার পাওয়ার সুযোগ তাকে দেওয়া হোক এবং তার নিরাপত্তা, জীবনের ঝুঁকি যেগুলি আছে, কারণ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ডে একটি আদালত বা ট্রাইব্যুনাল দিলেই তো একটি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয় না। আদালতের দীর্ঘ প্রক্রিয়া আছে, সেই দীর্ঘ প্রক্রিয়া যাতে যথাযথভাবে অনুসরণ করা হয়, অর্থাৎ শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করতে চায় এবং এই ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে নিশ্চিত আশ্বাস প্রত্যাশা করে ভারত। ফলে ভারত কোনো অবস্থাতেই এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির মধ্য দিয়ে শেখ হাসিনাকে একজন ফাঁসির আসামি ঠাউরে তারপর তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এই রকম কোনো ভাবনা নয়াদিল্লির নেই। সেটা রবিবার দিনই ভারতের বাংলাদেশের বিদেশমন্ত্রীকে ভারতের হাইকমিশনার জানিয়ে দিয়েছিলেন। এটা নতুন কথা নয়, কিন্তু আনুষ্ঠানিক বৈঠকে আরও একবার এই বক্তব্য জানানো হয়েছিল। এটি গেল একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের বিষয়টি সেটিকে
শেখ হাসিনার ইস্যুতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে যদি সর্বদা ঢাকার তরফে শেখ হাসিনার ইস্যুটাকেই সর্বদা প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আখেরে যে বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয় তার কিছু বিষয় আমি এখন আলোচনা করতে চাই। আপনারা সকলেই জানেন যে গত বুধবার 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে যে তার পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ তিনি তার ভারতে অবস্থানের দ্বিতীয় বছর পূর্তিতে তিনি দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে, ভারতের দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন ভার্চুয়াল মারফত, এবং সেখানে তিনি ভাষণ দিয়েছেন এবং একটি সাংবাদিক বৈঠক করেছেন, অর্থাৎ সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছে, তিনি সেই প্রশ্নের জবাব দিয়েছেন। এই যে ঘটনা, এই যে কার্যক্রম, এই কার্যক্রম সম্পর্কে ভারত সরকার আগেই তাদের অবস্থান জানিয়েছিল যে এটি একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠান, এখানে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এবং শেখ হাসিনা যা বলবেন সেটা শেখ হাসিনার বক্তব্য, ভারত সরকারের বক্তব্য নয়। তারপরেও আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার বুধবার রাতেই, বেশি রাতে, অনেক রাতে, গভীর রাতে তারা দীর্ঘ একটা বিবৃতি দিয়েছে। সেটা নিছকই শুধু একটি প্রতিক্রিয়া নয়, একটি অতিমাত্রায় কূটনৈতিক এবং রাজনৈতিক অতিরঞ্জিত বা একটু বেশি মাত্রায় প্রতিক্রিয়া দেওয়া যাকে বলে, সেই রকম একটি দীর্ঘ প্রেস রিলিজ তারা ইস্যু করে এবং সেটা দেশি বিদেশি সংবাদ মাধ্যমকে পাঠানো হয়। সেখানে অনেক কথা বলা হয়েছে এবং ভারত সরকারকেও অভিযুক্ত করা হয়েছে যে তারা কেন শেখ হাসিনাকে এইরকম একটা অনুষ্ঠানে অংশ নিতে দিল, এবং তারা বাংলাদেশ সরকার অভিযোগ করেছে যে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে কথা বলেছেন। যদিও শেখ হাসিনার ভাষণ যদি পূর্ণাঙ্গ ভাষণটি যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন এবং সাংবাদিক বৈঠকে তিনি যে প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন সেগুলিকে কেউ যদি খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বোঝা যাবে যে শেখ হাসিনা তার দেশের নানান বিপন্নতার কথা বলেছেন, দেশের নানান ধরনের বিপদ আপদের কথা বলেছেন, দেশকে অস্বীকার করা, দেশের কোনো বিচার ব্যবস্থাকে নস্যাৎ করা, এমন কোনো কথাই তিনি বলেননি। তিনি ন্যায় বিচারের কথা বলতে গিয়ে বলেছেন যে তার উপরে যে সাজা বর্ষণ করা হয়েছে, যে রায় দেওয়া হয়েছে, সেইটাকে তিনি বলেছেন যে এই রায়কে মেনে নেওয়া যায় না, তার অনুপস্থিতিতে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে এটাকে খুব বড়জোর একটা সমালোচনা বলা যেতে পারে, বিচার ব্যবস্থাকে নস্যাৎ কোনোভাবেই বলা চলে না। এ তো গেল একটা দিক, কিন্তু সেই প্রেস বিবৃতিতে বাংলাদেশ সরকার একটি গুরুতর শব্দ ব্যবহার করেছে যে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বকে অবমাননা করেছে, এই রকম একটি গুরুতর অভিযোগ কিন্তু বাংলাদেশ সরকারের তরফে করা হয়েছে। কারা এই বিবৃতির ড্রাফট করেছিলেন এ নিয়ে অনেক আলোচনা বাংলাদেশের অভ্যন্তরেই চলছে। 8 বার সেই ড্রাফট এডিট করা হয়, এই ব্যাপারেও বাংলাদেশ মিডিয়াতেই খবর এসছে, এবং বাংলাদেশের বহু ইউটিউবার এবং যারা রাজনৈতিক বিশ্লেষক তারা প্রশ্নও তুলেছেন যে এটা কি একটি কূটনৈতিক বিবৃতি, দ্বিপাক্ষিক দুটি দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে সাময়িক উত্তেজনা, তার জন্যে এটা কি একটি কূটনৈতিক বিবৃতি নাকি এটা একটি রাজনৈতিক বিবৃতি। এই বিষয়টি বাংলাদেশের অভ্যন্তর থেকে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে অবমাননা করে থাকে, যদি এটাই বাংলাদেশ মনে করে, তাহলে বাংলাদেশের কি মান মর্যাদা বোধ বলে কিছু নেই? কারণ যে রাতে এই প্রেস বিবৃতি তারা জারি করলো, তার পরদিন তাদের সরকার ভারতের কাছে প্রথমে চাইল কাঁচা লঙ্কা, তারপরে চাইল ডিজেল। এর কোনোটাই দেওয়া নিয়ে ভারতের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এবং এটা দান নয়, এটা কোনো ভিক্ষা নয়। এটা দুটি দেশ পাশাপাশি অবস্থান করলে বা পাশাপাশি অবস্থান না করলেও একটি দেশ আরেকটি দেশের প্রয়োজনে হাত বাড়িয়ে দেবে, এটাই স্বাভাবিক। কখনো এই প্রয়োজন ভারতের হলে বাংলাদেশও হাত বাড়িয়ে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন একটা দেশ এইরকম একটা ভারী শব্দ ব্যবহার করে তার প্রতিবেশী দেশের বিরুদ্ধে, যে প্রতিবেশী দেশের অমুক কর্মকাণ্ডটি আমার দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার জন্যে অবমাননাকর, তখন
বাংলাদেশেরই বহু নাগরিক প্রশ্ন তুলেছেন। আমার সঙ্গে যাদের কথা হয়, আমি আপনাদের ইতিপূর্বে অনেক ভিডিওতেই বলেছি যে আমি বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভিডিও করি। আমি কোনো নেতা মন্ত্রীর কথায়, সে যে দলেরই হোক, দেশে থাকুক দেশের বাইরে থাকুক, যে দলেরই হোক, আমি কোনো প্রাতিষ্ঠানিক ব্যক্তির কথার ওপরে আমার সাংবাদিকতা করি না। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। এই সাধারণ মানুষের প্রতিক্রিয়ার মধ্যে আমি দেখেছি একটি বড় অংশ তারা কিন্তু দেশের এই বিবৃতিটি নিয়ে প্রশ্ন তুলেছে যে যদি এইরকমই একটি কথা আমরা ভারতের বিরুদ্ধে নালিশ আকারে বলে থাকতে পারি, তাহলে কোন আক্কেরে, কোন বিবেকে, আমাদের কি কোনো মানমর্যাদা নেই? আমাদের কি কোনো লজ্জা শরম নেই? যে দেশটাকে আমি বলছি তুমি আমার সার্বভৌমত্বকে অবমাননা করেছো, কয়েক ঘন্টার ব্যবধানে আমরা সেই দেশের কাছে হাত পাচ্ছি কাঁচা লঙ্কার জন্যে, সেই দেশের হাই কমিশনারের সঙ্গে দেখা করে জ্বালানি মন্ত্রী অনুরোধ করছে আমাদের আরও বেশি ডিজেল দিন। বাংলাদেশকে ডিজেল নতুন দেওয়া হচ্ছে তাও নয়, তারেক রহমানের সরকারের আমলে কয়েক মাসের মধ্যেই একটা গুরুতর সংকট দেখা দিয়েছিল ইরানের সঙ্গে আমেরিকার সংঘাতের কারণে। হরমুজ প্রণালীতে জাহাজ যাতায়াতে যখন সমস্যা হচ্ছিল, তখন বাংলাদেশ চাওয়া মাত্র কিন্তু 50,000 টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে দ্রুততম সময়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ফ্রেন্ডশিপ পাইপলাইন যখন তৈরি করেছিলেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যৌথ উদ্যোগে, ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে, তখন আজকের ক্ষমতাসীন বিএনপি আওয়ামী লীগের নিন্দামন্দ কিছু কম করেনি। ভারতের উদ্দেশ্য নিয়েও তারা অনেক রকম প্রশ্ন তুলেছিল। কিন্তু দেখা গেল যে বাংলাদেশের সংকটে, এমনকি বিএনপি সরকার যখন এইরকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে জ্বালানি দিতে না পেরে, তখন ভারত কিন্তু কোনো অতীতে কি হয়েছে এই তিক্ততাকে টেনে এনে ডিজেল দিতে অস্বীকার করেনি। কয়েক ঘন্টার মধ্যে পাইপলাইনে করে সেই ডিজেল কিন্তু বাংলাদেশে পৌঁছে গিয়েছে। ট্রাকের পর ট্রাক কাঁচা লঙ্কা বাংলাদেশে প্রবেশ করছে এবং একেবারে ম্যালেরিয়ার জ্বর যেমন হু করে ওঠে আবার ধপাস করে নেমে যায়, ঠিক সেইভাবে কাঁচা লঙ্কার দাম কিন্তু বাংলাদেশে একেবারে হঠাৎ করে নেমেও গিয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ভারতের সহযোগিতার ফলে। আমার যে বক্তব্য সেটি হচ্ছে যে শুধুমাত্র শেখ হাসিনাকে ইস্যুটাকে নিয়ে, হাসিনার প্রত্যাবর্তন না প্রত্যর্পণ, এই যে বিষয়টি, এইটির মধ্যে যদি দুটি দেশের সম্পর্ককে সীমাবদ্ধ রাখার এই সংকীর্ণ ভাবনা নিয়ে বাংলাদেশ চলে, বাংলাদেশ সরকার চলে, তাহলে আখেরে ক্ষতি কিন্তু বাংলাদেশেরই বেশি। এটা ঠিক যে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হলে দুদেশেরই ক্ষতি হবে, কিন্তু নানান বিবেচনায়, নানান মানদণ্ডে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের ক্ষতিটাই অনেক বেশি হবে। ফলে বাংলাদেশের এই শুভবুদ্ধি উদয় হওয়া উচিত যে শেখ হাসিনার প্রত্যর্পণ বা প্রত্যাবর্তন, এইটা নিয়ে ভারতের সঙ্গে যদি তারা এইভাবে, অর্থাৎ কথার লাগন, ভাষার আগল যদি না থাকে, যা মনে হয় তাই যদি লিখে দেয়, এবং কোনো কেউ যদি মনে করে যে আমি এইরকম বৈপ্লবিক ড্রাফট লিখতে পারি আমার দেশের জন্যে, সেই বিপ্লব বা বৈপ্লবিক দলিল কিন্তু আলটিমেটলি বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই ক্ষতিকর হবে। একটা দেশ যখন বলে যে আমার সার্বভৌমত্বের প্রতি অবমাননা করেছে ওই দেশটি, ঠিক তার কয়েক ঘন্টা পর সেই দেশের কাছে হাত পাতা, আমি হাত পাতা কথাটি এই জন্যে বলছি যে বাংলাদেশের এটা মনে রাখা উচিত ছিল। অর্থাৎ ছেলে মানুষই বিদেশ নীতি তাদের দেশে চলছে এবং একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিভাবে সম্পর্ক রক্ষা করতে হয়, যে রাষ্ট্রটি বাংলাদেশের জন্মের সঙ্গে যে রাষ্ট্রটির অবদান জড়িয়ে আছে, তেমন একটি দেশ, তেমন একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিভাবে সম্পর্ক রক্ষা করতে হয়, নানান দুর্যোগ দুর্বিপাকের মধ্যেও মূল সম্পর্ক যে অক্ষুণ্ণ রাখার যে দক্ষতা, যোগ্যতা এবং মানসিকতা, সেটি সত্যিই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের আছে কিনা, বাংলাদেশ সরকারের নেতৃত্বের মধ্যে আছে কিনা, এই প্রশ্ন কিন্তু এখন বাংলাদেশের অভ্যন্তর থেকে উঠেছে। যখন একটা দেশ, আবারও বলি, যখন একটি দেশ তার প্রতিবেশী দেশের বিরুদ্ধে অভিযোগ করে, গুরুতর অভিযোগ,
যে আমার সার্বভৌমত্বকে অবমাননা করা হয়েছে, তার কয়েক ঘন্টা পর আবার হাত পাতার বিষয়টি সত্যি দেশের মানুষের জন্য অত্যন্ত পীড়াদায়ক, লজ্জাজনক, সেটা সে দেশের মানুষই আমাকে বলেছেন। ফলে নেতৃত্বের কিন্তু ভাবনার বিষয় আছে যে তারা শেখ হাসিনাকে নিয়ে এইভাবে জেদ ধরে থাকলে আখেরে বাংলাদেশের ক্ষতি অনেক বেশি। ভারত সরকারের অবস্থান কিন্তু নতুন কিছু নয়। ভারত সরকার বারে বারেই বলছে শেখ হাসিনাকে একজন পলাতক আসামি হিসেবে তারা কখনো আশ্রয় দেয়নি। বাংলাদেশ সরকারের বিমান বাহিনীর বিমান তারা তাকে দিল্লিতে নামিয়ে দিয়ে গেছে, কারণ তারা অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী তার প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে তারাই তাকে নিরাপত্তার জন্যে ভারত সরকারের কাছে পৌঁছে দিয়ে গিয়েছে। ফলে ভারত তাকে রিসিভ করেছে, গ্রহণ করেছে একজন বিপদাপন্ন অতিথি হিসেবে। আজ বাংলাদেশ চাইলেই ভারত কিন্তু তাকে একজন আসামি বা ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি বলে গণ্য করতে পারে না। ফলে ভারতের যে কম্পালশন বা বাধ্যবাধকতার দিকটি, সেটাও কিন্তু বাংলাদেশের বিবেচনায় রাখা উচিত, যখন তারাই শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দিয়ে গেছে। শেখ হাসিনা কোনো সীমান্ত দিয়ে পালিয়ে আসেননি। শেখ হাসিনা কখনো এমন নয় যে তার কোনো প্রাইভেট জেটে তিনি উঠে পালিয়ে গিয়েছেন, যেটা অতীতে অনেক দেশে দেখা গিয়েছে। আর তিনি নিজে তো বলছেন যে যখন তিনি দেশ ত্যাগ করছেন, অর্থাৎ বিমানে উঠছেন, হেলিকপ্টারে উঠছেন, তখনও পর্যন্ত তার ধারণা ছিল যে তিনি টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজারে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে সেখানে যাবেন। তিনি জানতেন তিনি সেখানে যাচ্ছেন। পরে তাকে জানানো হয় যে নিরাপত্তার কারণে তাকে দেশের বাইরে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে বাংলাদেশের বর্তমান সরকারকে এই যে বিষয়গুলি কিন্তু মনে রাখতে হবে। বিএনপি এইটা ভাবলে বিএনপির চলবে না যে শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন তখন বিএনপি ক্ষমতায় ছিল না, বা পরবর্তীকালে 1.5 বছর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় ছিল। এইভাবে হয় না। সরকার কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে। ফলে অতীতে যা হয়েছে সেইটাকে বিবেচনায় রেখেই বাংলাদেশের বর্তমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ফলে আরও একবার বলি যে শেখ হাসিনা সম্পর্কে ভারতের অবস্থান স্পষ্ট। ভারত প্রত্যর্পণ নয়, তারা চায় নিরাপদে বাংলাদেশে ফিরে গিয়ে ন্যায় বিচার পান। এইটা হচ্ছে ভারতের প্রত্যাশা। বাংলাদেশের জন্য শিক্ষণীয় এটাই যে কোন ক্ষেত্রে কতটা বলবো। বেশি বলা সত্যিই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যে অত্যন্ত ক্ষতিকর, যা আসলে দেশের নাগরিকদের জন্যেই অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।